ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এসপিরেন্টস, আমাদের জিওগ্রাফি এমসিকিউ সিরিজের আজকে হচ্ছে থার্ড ক্লাস। তো আমরা প্রত্যেকটা ক্লাসে 30টি করে কোয়েশ্চেন্স করছি। কেমন লাগছে কোয়েশ্চেন্সগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। আর এই ক্লাসের যে পিডিএফটা পাবে কোয়েশ্চেনের সেটগুলো, সেগুলো না টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ওকে, চলো। The question is, in terms of size, Neptune ranks number dash in our solar system. তো সাইজ অনুসারে নেপচুনের র্যাঙ্ক কত? তো মনে রাখবে, সাইজ অনুসারে নেপচুনের র্যাঙ্ক হচ্ছে দ্যাট ইজ 4th। ওকে, এটাকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে তুমি দেখবে যে আমাদের সবথেকে বড় প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে জুপিটার, তারপর হচ্ছে স্যাটার্ন, তারপরে হচ্ছে তোমার ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন, তারপরে হচ্ছে আর্থ, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিনাস, তারপরে হচ্ছে মার্স, তারপরে হচ্ছে মার্কারি মানে বুধ। ওকে, তো এইটা হচ্ছে সিরিজ। তাহলে সাইজের দিক থেকে আমাদের পৃথিবী কিন্তু 5th হয়। ওকে, আর সূর্যের থেকে দূরত্ব অনুসারে 3rd হয়। তাহলে এটা গেল। তাহলে সাইজ অনুসারে নেপচুন হচ্ছে 4 নম্বর গ্রহ, 4th প্ল্যানেট। ওকে, এখানে নেপচুন সম্পর্কে একটা কথা মাথায় রাখবে যে নেপচুন আর ইউরেনাস এই দুটো একই কোয়ালিটির আর কি। অর্থাৎ ইউরেনাস আর নেপচুনের মধ্যে এর যে অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ার ইজ মেড আপ অফ মোস্টলি হাইড্রোজেন, হিলিয়াম আর হচ্ছে তোমার মিথেন মানে CH4। ওকে, তো এইটা দিয়ে তৈরি হয়েছে। ঠিক, তাহলে এই কারণে না এদের মধ্যে যে সানলাইট যেটা অ্যাবজর্ব হয়, সেটা রেড লাইট অ্যাবজর্ব হয়ে ব্লু লাইটের রিফ্লেকশন হয়। এই জন্য না ইউরেনাস আর নেপচুনকে ব্লু প্ল্যানেটও বলা হয়। আবার আমাদের পৃথিবীকেও কিন্তু ব্লু প্ল্যানেট বলা হয়, তা মাথায় রাখবো। তাহলে পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয় কারণ পৃথিবীতে যেহেতু 70% ওয়াটার রয়েছে, সেই কারণে যে লাইটের ফ্র্যাকশন, সেটার জন্য ব্লু প্ল্যানেট বলি আমরা পৃথিবীকে। তেমনি ইউরেনাস বা নেপচুনকেও ব্লু প্ল্যানেট বলে। আর যদি ইউরেনাসকে বলো বিশেষভাবে, ইউরেনাসের রঙটা একটু গ্রিনিশ ব্লু। ওকে, এটা গেল রঙের দিক থেকে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসো। না, আবুধাবি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ, আবুধাবি কার ক্যাপিটাল সিটি? তো না, দ্যাট ইজ ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল সিটি হচ্ছে আবুধাবি। এই UAE এর বর্তমান প্রধান কে আছে? এর বর্তমান প্রধান আছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, চলো। কোয়েশ্চেন ইজ, দুধওয়া টাইগার রিজার্ভ ইজ ইন হুইচ স্টেট? আমরা প্রিভিয়াস একটা ক্লাসে আমরা পড়েছি ন্যাশনাল পার্ক সম্পর্কে। তো দুধওয়া টাইগার রিজার্ভ বা দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা আছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে একটি মাত্র ন্যাশনাল পার্ক আছে, সেটি হচ্ছে দুধওয়া। হ্যাঁ, মনে থাকবে তো? ভেরি গুড। চলো, গঙ্গাসাগর মেলা ফেয়ার ইজ হেল্ড ইন হুইচ স্টেট? আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী, তাহলে এটা তো আমাদের পারা উচিত। গঙ্গাসাগর মেলা আমাদের পশ্চিমবঙ্গে হয়। কবে হয় বলো দেখি? মকর সংক্রান্তিতে হয়। মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগর মেলা হয়। উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? নিম্নের কোনটি রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? কোল, পেট্রোলিয়াম, উইন্ড এনার্জি, ন্যাচারাল গ্যাস। অপশন 3 ইজ দ্য রাইট আনসার, উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি হচ্ছে রিনিউয়েবল মানে অপ্রচলিত শক্তির একটা উৎস। ঠিক আছে না? তাহলে উইন্ড এনার্জি মনে রাখবে। ভারতবর্ষে উইন্ড এনার্জি প্রডিউস করার জন্য উইন্ড ফার্ম ইনস্টল করা হয়েছিল সবার প্রথম যে রাজ্যে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রত্নাগিরি ডিস্ট্রিক্টে প্রথম এই উইন্ড ফার্মস স্ট্যাবলিশ হয়েছিল 1986-এ, 1986 সালে। এটা মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট। ডান্ডেলি, নেক্সট কোয়েশ্চেন ইজ, ডান্ডেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ ইন হুইচ স্টেট? ডান্ডেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা রয়েছে তোমার কর্ণাটকাতে রয়েছে। কর্ণাটকা আমরা পড়েছিলাম যে কর্ণাটকাতে ন্যাশনাল পার্কের মধ্যে পড়েছিলাম না, যে কর্ণাটকাতে বন্দিপুরা ন্যাশনাল পার্ক আছে, নাগরহোল ন্যাশনাল পার্ক আছে, তারপর বানারঘাটটা আছে, অনসি আছে, তারপর কুদ্রেমুখ আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো, স্যান্ডস্টোন ইজ হুইচ টাইপ অফ রক? তো আমি প্রিভিয়াস ক্লাসে, আমরা কিন্তু ভূগোলের প্রিভিয়াস ক্লাসে এটাকে আমরা দেখেছিলাম যে কয় প্রকারের রক্স হয়, কোন রক্স কিসের মধ্যে আসে, কোনটা কোনটা পরীক্ষায় আসে। তো সেখানে দেখবে আমি বলেছিলাম স্যান্ডস্টোনটাও পরীক্ষায় জিজ্ঞেস করে।
তো স্যান্ডস্টোন হচ্ছে কি না সেডিমেন্টারি রক্সের এক্সাম্পল, সেডিমেন্টারি রক্স। ওকে, মনে থাকবে এটা, ভেরি গুড। চলো, আর্থস ডিপেস্ট পয়েন্ট ইন ওয়াটার ইজ মারিয়ানা ট্রেঞ্চ। বলছে পৃথিবীর মধ্যে সবথেকে গভীরতম যে খাত সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ইট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওশানস। এটা প্যাসিফিক ওশানে রয়েছে বা প্রশান্ত মহাসাগরে রয়েছে, এটা আমরা সবাই জানি, তাই না? এটা কিসের মধ্যে পড়ছে বলো তো? বিলংস টু ইউএসএ, ইউএসএতে বিলং করছে এটা। তাহলে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ এর যে ডেপথ সেটা হচ্ছে 11 কিমি অ্যাপ্রক্সিমেটলি। আর যদি এক্স্যাক্ট ভ্যালু জানতে চাও তাহলে হচ্ছে 10,994 মিটার, 10,994 মিটার বা অ্যাপ্রক্সিমেটলি 11 কিলোমিটার হচ্ছে এর ডেপথ। হ্যাঁ, চলো নেক্সট। মাসাই ইজ এ ট্রাইব অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। মাসাই উপজাতি কোন দেশের মধ্যে আমরা দেখতে পাই? তো দেখো, দুটো দেশকে মনে রাখবে মাসাইয়ের জন্য, মাসাই উপজাতির জন্য। একটা হচ্ছে তোমার তানজানিয়া, আর একটা হচ্ছে কেনিয়া। তো কেনিয়ার সাউদার্ন পার্ট আর তানজানিয়ার নর্দার্ন পার্ট, এই জায়গাটিতে কিন্তু এই মাসাই উপজাতি থাকে। তাহলে এখানে যেহেতু কেনিয়া রয়েছে, সো কেনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, না এখানে দেখো ভারতবর্ষের ভারতবর্ষের যে মেজর ট্রাইবসগুলো রয়েছে স্টেট ওয়াইজ, এই বিষয়ে যেহেতু আমি আলাদা একটা ক্লাস করে দেবো, সেটাও তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে ভারতবর্ষের কোন রাজ্যে কোন ট্রাইবস রয়েছে এখান থেকেও পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে না? চলো, দ্য আপার মোস্ট লেয়ার ওভার দ্য আর্থ সারফেস ইজ কল্ড। আর্থের সারফেসের সবথেকে ওপরের পার্টটাকে বলা হয় ক্রাস্ট। সবথেকে পার্টটাকে কি বলা হয় না, সবথেকে আপার মোস্ট আর্থ সারফেসটাকে বলা হয় হচ্ছে ক্রাস্ট। এখন যে ক্রাস্ট, এই ক্রাস্ট না দুই প্রকার হয়। একটাকে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট, কন্টিনেন্টাল। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট কোনটা? যেটা আমাদের স্থলভাগে রয়েছে। আরেকটাকে বলা হয় ওশানিক ক্রাস্ট বলা হয়। তাহলে ওশানিক ক্রাস্টটা কি না, ওশানিক ক্রাস্টটা হচ্ছে তোমার কোথায় দেখতে পাবে? ওশানিক ক্রাস্টটা হচ্ছে সমুদ্রে দেখতে পাবে। এখন কন্টিনেন্টাল ক্রাস্টের যে লেন্থ হয়, মাথায় রাখবে, কন্টিনেন্টাল ক্রাস্টের যে মোটাই হয় আর কি, এর যে যতটুকুন স্ট্রেচ হয় সেটা হচ্ছে মনে রাখবে 30 কিমি থেকে 30 কিমি টু 50 কিমি। 30 থেকে 50 কিমি হচ্ছে এর স্ট্রেচ হয় এই কন্টিনেন্টাল ক্রাস্টের। আর ওশানিক ক্রাস্টের যে মানে স্ট্রেচ হয় সেটা হচ্ছে 5 to 10 কিমি, 5 কিমি টু 10 কিমি হচ্ছে এটা মানে স্ট্রেচ হয়। হ্যাঁ, মনে রাখবে। আর মনে রাখবে কন্টিনেন্টাল ক্রাস্টের ডেন্সিটিটা বেশি আর ওশানিক ক্রাস্টের ডেন্সিটিটা কম। ওকে, চলো। ভুটান ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট। ভুটান কোন ইন্ডিয়ান স্টেটের সাথে বর্ডার শেয়ার করে না? তো একবার দেখে নাও, ভুটান, এই হচ্ছে ভুটান। ভুটানের উত্তর পাশে রয়েছে হচ্ছে চায়না, ভুটানের পূর্ব পাশে রয়েছে আমাদের ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশ, ভুটানের পশ্চিম পাশে রয়েছে আমাদের ভারতীয় রাজ্য সিকিম, এবং ভুটানের দক্ষিণ পাশে রয়েছে আমাদের ভারতীয় রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তাহলে এবার বলে ফেলো যেখানে কোন রাজ্য নেই? না, দ্যাট ইজ মেঘালয়া। ঠিক আছে না, মেঘালয়ের সাথে ভুটানের বর্ডার শেয়ার নেই। আচ্ছা, ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী মনে রাখবে থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, এবং ভুটানের যে কারেন্সি, সেই কারেন্সিকে বলা হয় নগল ট্রাম বা নল ট্রাম। In India, the Air Prevention and Control of Pollution Act came into force in 1981. বেশ ভালো কথা বলেছে যে ভারতবর্ষের যে বাতাসের যে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট, এটা 1981 সালে পাস হয়েছিল। কিন্তু এটা কবে অ্যামেন্ড করা হয়েছিল? যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নয়েজকে, মানে শব্দ দূষণকেও এয়ারের পলিউট্যান্ট হিসাবে বলা হয়েছিল। অর্থাৎ একটা যে নয়েজ, এই নয়েজও যে বাতাস দূষণের একটা পলিউট্যান্ট বা দূষণের একটা ফ্যাক্টর, সেটাকেও ইনক্লুড করা হয়েছিল 1987 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। অপশান এ ইজ রাইট অ্যান্সার। 1987 সালে এই আইনটাকে অ্যামেন্ড করে নয়েজকেও এয়ার পলিউট্যান্ট হিসাবে ইনক্লুড করা হয়েছিল।
চলো, উইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ দ্য টোটাল এরিয়া? টোটাল এরিয়ার দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটি, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, এরিয়ার দিক থেকে সব থেকে বড় রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান, ঠিক আছে না? তো রাজস্থানের পরে এরিয়ার দিক থেকে আসছে কোনটা না মধ্যপ্রদেশ, তারপরে আসছে মহারাষ্ট্র, তারপরে আসছে ইউপি। ওকে, মাথায় রাখবে। তাহলে আয়তনের দিক থেকে ভারতবর্ষে রাজস্থান সব থেকে বড়, তারপর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর হচ্ছে ইউপি। নেক্সট, which among the following neighboring country of India is the largest producer of opium in the world? ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে সারা বিশ্বে সবথেকে বেশি অপিয়াম কাল্টিভেশন কোথায় হয়? যদিও এটা ইলিসিট, বেআইনিভাবে প্রচুর হয়, তো সেটা হয় হচ্ছে আফগানিস্তান। এটা মনে রাখবে, আফগানিস্তানে সবথেকে বেশি অপিয়াম মানে আফিমের চাষ হয়, ঠিক আছে? এছাড়াও আমাদের ভারতের যে প্রতিবেশী রাজ্য আছে, আফগানিস্তানের পরে চলে আসো মায়ানমারে হয়, তারপর থাইল্যান্ডে হয় এবং তারপর লাওসে হয়, লাওস। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইলিসিট ওয়েতে অপিয়ামের কাল্টিভেশন হয়। উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া এক্সচেঞ্জড ইটস বর্ডার ম্যাপস? ভারতবর্ষ তার বর্ডার ম্যাপস এক্সচেঞ্জ করেছে বাংলাদেশের সাথে। এই এগ্রিমেন্টটা সাইন হয়েছিল 2015-এ নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। চলো, রায়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? রায়পুর হচ্ছে ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর। মনে রাখবে, ছত্তিশগড় রাজ্য হচ্ছে যেখানে আমাদের টিনের ওর পাওয়া যায়, টিনের ওর একমাত্র এই ছত্তিশগড় রাজ্যে পাওয়া যায়। চলো, দ্য গ্রেট স্মগ অফ 1952 ওয়াজ আ সিভিয়ার এয়ার পলিউশন ইভেন্ট হুইচ অ্যাফেক্টেড হুইচ অফ দ্য ফলোয়িং? তো এখানে প্রশ্ন হচ্ছে, এটাকেই বলা হয় যে গ্রেট স্মোক অফ লন্ডন বলা হয়। মনে রাখবে, 1952 সালের ডিসেম্বর মাসে এই সময়ে একটা অ্যান্টিসাইক্লনিক এবং উইন্ডলেস কন্ডিশন তৈরি হয়েছিল লন্ডন শহরে, যার কারণে ওইখানে যে কোল থেকে যে প্রডিউসড হওয়া যে এয়ার পলিউট্যান্ট, সেগুলো বাতাসে মিশে কালো মেঘের মতন একটা সিচুয়েশান বিরাজ করছিল পুরো মাস জুড়ে। সেই ঘটনাটাকেই বলা হয় গ্রেট স্মগ অফ লন্ডন। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, দ্য হাইয়েস্ট নাম্বার অফ টিউবওয়েলস ইজ ফাউন্ড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? বলছে যে সবথেকে বেশি টিউবওয়েলস নিম্নের কোন দেশে দেখতে পাও? টিউবওয়েলস মানে বুঝো তো, যে আমরা পাম্প কল যেটা দিয়ে জল তুলি। তো ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন দেশ, সবথেকে বেশি টিউবওয়েলস ভারতেই দেখতে পাওয়া যায়। নেক্সট, দ্য সয়েল ফাউন্ড ইন দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টস অফ ইন্ডিয়া? ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম উপকূলে কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? দেখো একবার, ভারতের পশ্চিম আর পূর্ব উপকূল, এইটা হচ্ছে পশ্চিম উপকূল আর এটা হচ্ছে পূর্ব উপকূল। তো এই পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল এই অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাই কিনা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাই। ল্যাটেরাইট মনে রাখবে, এই ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে মানে এটা হচ্ছে ক্যালসিয়াম আর পটাশে রিচ একটা সয়েল। ক্যালসিয়াম আর পটাশে রিচ সয়েল হওয়ার জন্য এই ল্যাটেরাইট মাটিতে না কটনের চাষ খুব ভালো হয়, কটন। তারপরে টি এর চাষও ভালো হতে পারে, কফি, ক্যাশিউ, এই সমস্ত জিনিসের চাষ কিন্তু ভালো হয়। ওকে, চলো, ইকুয়াল ডে নাইট ইন বোথ হেমিসফিয়ার ইজ অন? দেখো, নর্দার্ন হেমিসফিয়ার আর সাউদার্ন হেমিসফিয়ারে দুই হেমিসফিয়ারে দুটো দিন আছে, যে দিনগুলোতে দিন আর রাত্রি সমান হয়, মানে এখানে ইকুইনক্সের কথা বলা হচ্ছে। তো এটা তোমরা সবাই জানো যে ইকুইনক্স কবে হয় না, অপশান 3 21শে মার্চ আর হচ্ছে 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর এটা হচ্ছে ইকুইনক্সের দিন। আচ্ছা, বলছে যে প্রেগ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ? প্রেগ কার ক্যাপিটাল সিটি না, এটা হচ্ছে চেক রিপাবলিকের ক্যাপিটাল সিটি হচ্ছে প্রেগ। নাও, বান্দিপুর ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? দেখো, প্রশ্ন চলে এসছে, আমরা একটু আগে বললাম বান্দিপুর জিজ্ঞেস করে কর্ণাটকের। সো দ্যাট ইজ ইন কর্ণাটকা। মনে রাখবে, কর্ণাটকায় নাগরহোল, আনশি, বান্দিপুরা, বানারঘাটা, ঠিক আছে, কুদ্রেমুখ, এই সমস্ত ন্যাশনাল পার্ক আছে। যদি মধ্যপ্রদেশে যাও, মধ্যপ্রদেশে তুমি বান্ধবগড় ন্যাশনাল পার্ক দেখতে পাবে, পান্না ন্যাশনাল পার্ক দেখতে পাবে, কুনহো ন্যাশনাল পার্ক দেখতে পাবে, ঠিক আছে। যদি রাজস্থানে যাও, রাজস্থানে তুমি সরিস্কা ন্যাশনাল পার্ক দেখতে পাবে, তুমি রণথম্বর ন্যাশনাল পার্ক দেখতে পাবে, ডেজার্ট ন্যাশনাল পার্ক দেখতে পাবে, কেওলাদেব ঘানা ন্যাশনাল পার্ক দেখতে পাবে, ঠিক আছে না।
আচ্ছা, ছত্তিশগড়ে যদি তুমি যাও তাহলে ছত্তিশগড়ে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে কাঙ্গের ঘাটি বা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক তুমি দেখতে পাবে হচ্ছে ছত্তিশগড়ে। ওকে, চলো এই বিষয়টা কিন্তু আমি তোমাদের পড়িয়ে রেখেছি। আমি যদিও তোমাদের এখানে আমি আই বাটনে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো ওপরে যে একটা আই বাটন, ওখানে দেখো এইটার লিঙ্ক তুমি পেয়ে যাচ্ছ, দেখছো একটা লিঙ্ক ভেসে উঠছে, ওইটাকে ক্লিক করে ওই ন্যাশনাল পার্কের ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, চলো, হারভেস্টিং সিজন অফ খারিফ ক্রপ ইন ইন্ডিয়া ইজ, দেখো খারিফ ক্রপ মানে কি, যেটা গ্রীষ্মকালের ফসল সেটাকে বলে খারিফ ফসল, আর যেটা শীতকালে সেটাকে বলে রবি ফসল, ঠিক আছে না? আর এদের মাঝের যে ট্রানজিশন পিরিয়ডের যে ফসলগুলো হয় সেগুলোকে বলা হয় জায়েদ ফসল বা জায়েদ ক্রপ, ঠিক আছে? আরেকবার বলছি, গরমকালে যে ফসলগুলো হয় সেটাকে বলে খারিফ ফসল, শীতকালে যে ফসলগুলো হয় সেগুলোকে বলে রবি ফসল। আর এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে, মানে শীত গরমের মধ্যে, গরম শীতের মধ্যে এই যে দুটো ট্রানজিশন পিরিয়ড আছে, এই ট্রানজিশন পিরিয়ডে যে ফসলগুলো হয় সেগুলোকে বলে জায়েদ ফসল। ওকে, নাও এখানে জিজ্ঞেস করছে যে খারিফ ফসলের হারভেস্টিং টাইমটা কখন। দেখো খারিফ ফসল যখন সোয়িং করা হয়, মানে এর যখন বীজ বপন করা হয় না, তো খারিফ ফসলের বীজ বপনের সময় হচ্ছে কখন না, খারিফ ফসলের বীজ বপনের সময় হচ্ছে তোমার মে টু জুন, মে থেকে জুন মাসের মধ্যে এদের ফসল বপন করা হয়। তাহলে সেটাকে কাটাই ঝাড়াই মাড়াই কবে করা হবে, এই সেপ্টেম্বর অক্টোবরে করা হবে। ওকে, তাহলে খারিফ ফসলের হারভেস্টিং করা হয় হচ্ছে সেপ্টেম্বরের সময়, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। ওকে, চলো, নাও স্প্রেইং অফ ডিডিটি অন ক্রপস কজেস পলিউশন অফ, যদি আমরা ফসলে ডিডিটি স্প্রে করি তাহলে তার দ্বারা কিসের দূষণ হবে, এয়ার সয়েল, ক্রপস এয়ার, সয়েল ওয়াটার, এয়ার ওয়াটার, কোনটা? দ্যাট ইজ অপশান 3, সয়েল অ্যান্ড ওয়াটার। সয়েল অ্যান্ড ওয়াটারের দূষণ হবে এই ডিডিটি করলে। ডিডিটি এক ধরনের ইনসেকটিসাইডস, মানে পতঙ্গ নিবারক, যা দিয়ে পতঙ্গ দূর করা হয় কৃষকের জমিতে। ডিডিটির ফুল ফর্মও জিজ্ঞেস করে, তাই ডিডিটির ফুল ফর্মটাও জেনে রাখবে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, মনে থাকবে। আরেকবার বলছি, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হচ্ছে ডিডিটি। ডিডিটি একটা কি না, ইনসেকটিসাইডস হিসাবে কাজ করা হয়, পতঙ্গ নিবারক হিসাবে কাজ করা হয়। ওকে, তো এর দ্বারা সয়েল অ্যান্ড ওয়াটারের পলিউশন হয়। Now, which of the following region in India is now regarded as an ecological hotspot? ভারতবর্ষের কোন জায়গাটাকে ইকোলজিক্যাল হটস্পট বলে? দেখো সারা পৃথিবীর মধ্যে 8খানা ইকোলজিক্যাল হটস্পট আছে। ইকোলজিক্যাল হটস্পট কি? যেখানে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, মানে যে প্রাকৃতিক পরিবেশে সকল প্রজাতির জীব প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জায়গাগুলোকে বলা হয় ইকোলজিক্যাল হটস্পট। তার মানে বায়োডাইভার্সিটিতে পরিপূর্ণ যে ন্যাচারাল যে কন্ডিশন বা যে ন্যাচারাল স্পট, সেটাকে ইকোলজিক্যাল হটস্পট বলে। তো সারা বিশ্বে 8খানি ইকোলজিক্যাল হটস্পট আছে, তার মধ্যে ভারতবর্ষে আছে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। এই দেখো, এই হচ্ছে আমাদের ভারত। তো এইটা হচ্ছে এই যে জায়গাটা, এই বরাবর যে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, এই ওয়েস্টার্ন ঘাটটাকে আমরা বলে থাকি ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া। ওকে, চলো, Now the question is the source of energy that causes the least global warming. সব থেকে কম বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখে কোনটা? সেটা হচ্ছে অপশান 2, জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে ভারতবর্ষের জিওথার্মাল এনার্জি কোন কোন জায়গাতে রয়েছে, ঠিক আছে না? ওটা একবার দেখে নিও কিন্তু সবাই। তো জিওথার্মাল এনার্জি বিষয়টা হচ্ছে যে ভূগর্ভের যে তাপ, সেই ভূগর্ভের তাপ যখন ভূপৃষ্ঠে আসে, অর্থাৎ ভূগর্ভের মধ্যে যে ম্যাগমাগুলো থাকে না গরম, সেগুলোর তাপ বেরিয়ে আসে, সেই এনার্জিকে কাজে, সেই গরমটাকে কাজে লাগিয়ে এনার্জি প্রডিউস করা হয়, সেটা হচ্ছে থার্মাল এনার্জি, ঠিক আছে না? তো সেই এখানে প্রশ্ন করা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ে জিওথার্মাল যে এনার্জি সেটা খুব কম ভূমিকা রাখে। বাকি কোল, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম এদের দহন করলে তো এরা প্রচুর পরিমাণে আমাদের পৃথিবীকে উষ্ণায়ন করে, কারণ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সিক্রেশন হয়। চলো, উইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ মিডনাইট সান? নিশিত সূর্যের দেশ, সেটা কাকে বলে? নরওয়েকে বলে, ছোট্টবেলা থেকে পড়ে আসছো। উইচ রিভার বেসিন ইজ শেয়ার্ড বাই মোর দ্যান 10 স্টেটস অফ ইন্ডিয়া? ভারতবর্ষের 10টির মতন স্টেটে কোন নদী রয়েছে? ভারতবর্ষের যে বৃহত্তম নদী গঙ্গা, সেটাই হবে উত্তর। তাহলে গঙ্গা দেখো, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, তারপর তোমার
তারপর তোমার হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, তারপর ছত্তিশগড়, তারপর তোমার ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকছে। তার মানে এই যে রাজ্যগুলোর মধ্য দিয়ে এটা যাচ্ছে। চলো, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমার্শিয়াল সোর্স অফ এনার্জি। কমার্শিয়াল সোর্স অফ এনার্জি তোমরা অপশান দেখে এটা 100% উত্তর করতে পারবে। দ্যাট ইজ অপশান ডি, ফায়ারউড। ওকে, অপশান ডি, ফায়ারউড দ্য রাইট আনসার। Which of the following is the uppermost layer of the atmosphere? তো অ্যাটমসফিয়ারের আপারমোস্ট লেয়ার কোনটি? না, অ্যাটমসফিয়ারের আপারমোস্ট লেয়ার হচ্ছে এক্সোস্ফিয়ার। নাও এটাকে মনে রাখার জন্য আমি একটা জিনিস বলি তোমাদের, এটা মনে রাখবা যে একটা লাইন মনে রাখবা যে ট্রাস্ট মি, এক মিনিট, লেট মি রাব ইট, এই লাইনটাকে মনে রাখবা, ট্রাস্ট me in the exam, trust me in the exam। তাহলে এখান থেকে দেখো, ট্রাস্ট মানে ট্রপোস্ফিয়ার, এসটি মানে স্ট্র্যাটোস্ফিয়ার, মি মানে মেসোস্ফিয়ার, ইন দ্য মানে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। দেখো, থার্মোস্ফিয়ারকেই আয়োনোস্ফিয়ার বলে, আয়োনোস্ফিয়ারকেই থার্মোস্ফিয়ার বলে। তাহলে ইন দ্য মানে থার্মোস্ফিয়ার, আর এক্স মানে এক্সোস্ফিয়ার। এই হচ্ছে 5টি লেয়ার। তাহলে 5টি লেয়ার মনে রাখার জন্য কি মনে রাখবা? ট্রাস্ট মি ইন দ্য এক্সাম। এই কথাটি মনে রাখলেই তুমি সিরিজ অফ অ্যাটমসফিয়ারিক লেয়ারগুলোকে মনে রাখতে পারবা। তাহলে ট্রাস্ট মি, ট্রাস্ট, টি আর ফর ট্রপোস্ফিয়ার, এস টি ফর স্ট্র্যাটোস্ফিয়ার, এম ই ফর মেসোস্ফিয়ার, ইন দ্য মানে এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার, ইন থেকে আয়োনোস্ফিয়ার বা টিএইচ থেকে থার্মোস্ফিয়ার, দুটো কিন্তু এক। আর হচ্ছে এক্স মানে এক্সোস্ফিয়ার। তাহলে 5টা লেয়ার বোঝা গেল। তাহলে সব থেকে দূরের লেয়ার কোনটা? দ্যাট ইজ এক্সোস্ফিয়ার। ওকে, আই থিঙ্ক মনে থাকবে। এই যে এখানে দেখে নাও, এখান থেকে কতগুলো পয়েন্ট মনে রাখবে যে কোন জায়গায় কি পাওয়া যায়। দেখো, আমরা যখন এই যে ওজোন লেয়ার বলি, ওজোন লেয়ারটা কোথায় আছে বলো তো? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝ বরাবর থাকে হচ্ছে ওজোন লেয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন লেয়ারের নিচে সমস্ত ধরনের এয়ারক্রাফট, এই প্লেন এই সমস্ত দেখতে পাই আমরা। ওকে, এরপরে আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে আমরা মেটিওরস দেখতে পাই। আর মেসোস্ফিয়ারে আছে হচ্ছে, এটা ট্রপোস্ফিয়ার নয়, এটা থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা এটাকেই আমরা আয়োনোস্ফিয়ার বলে থাকি, আয়ন, কারণ এই জায়গায় অরা দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের রেডিয়েশন আমরা এই জায়গাটাতে দেখতে পাই, স্যাটেলাইটগুলো এখানেই থাকে। আর তার উপরে চলে গেলে এটা হচ্ছে এক্সোস্ফিয়ার, এটা এক্সোস্ফিয়ার। ওকে, তো এটা মাথায় রাখবে। চলো, তাহলে আশা করছি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ।